এবং সেই কবিতাটা যদি আমি দেখাই আমার ওই সিনিয়র পণ্ডিতকে, তাহলে নিশ্চয়ই একটা ভালো কিছু বলবে আমি যে ভালো কবিতা, তার মধ্যে দেখালাম ওটাকেও ছাড় বলবো যে দেখো তোমার হাতে কবিতা আসে না, তুমি কি অডিয়েন্স হতে পারবে? তখন আমার প্রশ্ন জাগেনি যে অডিয়েন্স হতে হবে কেন, তখন জাগেনি আচ্ছা অডিয়েন্স হতে হবে যে তোমার এগুলো কবিতা লেখাটাকে তোমার ছেড়ে দেওয়া উচিত। যখন বলতো তখন আমি দারুণ ভাবে আমি ভাবলাম 7 দিন পরে আমি কবিতা আর একটা কবিতা নিলাম, অসামান্য করতাম আর একটা তৈরি করা ছিল, এবং ওই কবিতাটা আমি মনে করছি আমার একটা ভালো কবিতা আবার, এবং সেটা হলো কি যে আমার ক্লাসমেট সামনে এবং আমার সহপাঠীদের সামনে সে আমাকে দুর্দান্ত অপমানিত যে একদম কবিতা দিল, আমি খুব বিরক্ত এসব পড়ার এসব রাবিশ পড়ার, ঠিক আছে। আমি এরপরেও ছাড়লাম, আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম যে কি করা যায়। আমি পাবলো নেরুদার একটা তখন কাব্যগ্রন্থ গিয়েছিল 4 ডেকেডস বলে একটা কাব্যগ্রন্থ আপনাদের সাথে পরিচয় আছে, তার মধ্যে থেকে একটা তুলনামূলক ভাবে একটা অপরিচিত কবিতা টাইটেল করে নাম দিলাম আকবর হোসেন, এবং এটা নিয়ে আমি সিনিয়র বন্ধুকে বললাম যে আচ্ছা এইবার দেখেন তো কবিতাটা কেমন হয়েছে, এবং সে এই যে প্রথম লাইন কি বলে এটা বলে একদম পুরো পছন্দ দেখায় আমি না ভাবলাম। এরপর আমি যেটা বললাম সেটা হচ্ছে যে আমারই একটা কবিতা আমি পাবনা মেরুদার নাম এবং পাবনা মেরুদার নাম দিয়ে আমার এই কবিতাটা আমি আবার শেয়ার করি। তখন আমাকে বললো কি দেখো এখানে কি হচ্ছে, এখানে এই ব্যাপারটা মিশেল ফুকো ধরেছে। মিশেল ফুকো ছাড়াও ঔপনিবেশিক যে মাইন্ডসেট তার পরিপ্রেক্ষিতে বিষয়টা ফ্রান্স মানব ধরার চেষ্টা করছে কিভাবে ক্ষমতা, এই যে ক্ষমতা কিভাবে জ্ঞান করে, ক্ষমতায় কিভাবে জ্ঞানকে শাসন করে, ক্ষমতা কিভাবে জ্ঞানকে নিয়ন্ত্রণ করে, এই যে অরা পাবলো নেরুদার যে হবে, আমি পাবলো নেরুদাকে তো শ্রদ্ধা করি, এখানে মাইন্ডসেটের কথা, মাইন্ডসেটটা সেই মাইন্ডসেটটাকে ওর অ্যানালাইজ সাইকো অ্যানালাইজ করছে অন্যান্য কাজ করার, যেটা আমাদের একটু দেখার দরকার আছে। যেহেতু 10 মিনিট সময় আছে আমি যেটা করি যে সবশেষে হচ্ছে যে আপনাদের বিবেচনার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের সাথে পুঁজিবাদের ধস নামার এই টলবল মুহূর্তে এবং মার্ক্স পদের নবায়নের এই মুহূর্তে কিছু অনুপ্রাণিত প্রস্তাবনা হাজির করছে। দরকার অনর্মক 4টি কাজ, ফ্ল্যাগস ইন হোয়াইট মাস্ক যা রচিত হয়েছিল 1952 সালে, জায়েন্ট কলোনিয়ালিজম রচিত হয়েছিল 1957 সালে, টুয়ার্ড দি আফ্রিকান রেভলিউশন এটি রচিত হয়েছিল 1952 সাল থেকে 1961 সাল পর্যন্ত, অর্থাৎ 1952 সাল থেকে 1961 সাল পর্যন্ত তিনি যে বিভিন্ন জার্নালে নিউজপেপার পেরিওডিক্যালে যেসব রচনাগুলো তিনি লিখেছেন সেগুলোকে জড়ো করে এই বইটি করা হয়েছিল, নাম টুয়ার্ড দি আফ্রিকান রেভলিউশন। এবং অবশ্যই দ্য রেচেড অফ দি আর্ট 1961 সালে রচিত হয়, এটি প্রকাশিত হয়। এই 4টি গুরুত্বপূর্ণ কাজ থেকে পাওয়া পর্যবেক্ষণ এবং তত্ত্বায়নের আলোকে বর্তমান সময়ের সঙ্গে মানবকে সম্পর্কিত করার লক্ষ্যে আমি কিছু প্রস্তাবনা খানিকটা স্কেচ আকারে আপনাদের সামনে হাজির করছি। আমি বলেছি যে প্রস্তাবনাগুলো মানে টেন্টেটিভ, এগুলো কোনো চূড়ান্ত, আমি এখানে লড়াইয়ের আজকের লড়াইয়ের কোনো ব্লুপ্রিন্ট দিতে আসিনি, কারণ আমি নিজেও অন্বেষণের ভেতরে আছি, প্রশ্নের তোলার ভেতরে আছি এবং কিছু প্রশ্ন মোকাবেলার ভেতরে আছি, কিন্তু কিছু ধারণা আপনাদের সামনে আছে। যে ধারণাগুলো আমরা ব্যবহার করতে পারি কিংবা ব্যবহার না করতে পারি, সমালোচনা করতে পারি, যে ধারণাগুলোকে সম্প্রসারণ করতে পারি এবং ধারণাগুলো ক্ষেত্র বিশেষে ইঙ্গিত আকারে হাজির হয়েছে। তাহলে শুরু করি। প্রস্তাবনা 1, আন্তোনিও গ্রামশির মতোই লড়াইয়ের স্বার্থে আমাদেরকে কয়েকটি প্রশ্ন বারবার তুলতে হবে এবং সেসব প্রশ্ন তুলতে সাহায্য করেন। প্রশ্নগুলো হলো আমরা কোন ধরনের পৃথিবীতে বাস করছি, আমরা কোন ধরনের সময় বা বাস করছি। প্রশ্নগুলো মোকাবেলা করার দরকার একটি লড়াকু জ্ঞান তত্ত্ব সামনে আনা। আমাদের একটা লড়াকু জ্ঞান তত্ত্ব আমাদের এই অঞ্চলে এটাকে দাঁড় করানো হবে, যে জ্ঞান তত্ত্বের ভিত্তি তত্ত্বের যে লড়াকু তত্ত্বের ভিত্তিতে আমরা সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সংগ্রাম থেকে দর্শককে যে লড়াকু তত্ত্বকে আমরা মনিটর করবো, অর্থাৎ এই তত্ত্বের সঙ্গে সংগ্রামের সংঘর্ষটা ডাইরেক্ট হয় এবং এই ডাইরেক্টের কতক্ষণ
মার্ক্সবাদীদের মতোই বলেছেন। দ্বিতীয় প্রস্তাবনা, ফ্যানন শেখাচ্ছেন যে, আমাকে শেখাচ্ছেন কোন জ্ঞান তত্ত্বই, ফ্যানন শিখিয়েছেন আমাকে এবং আমার এই শেখাটা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। ফ্যানন শেখাচ্ছেন যে কোনো জ্ঞান তত্ত্বই লড়াকু হতে পারে না যদি না সেই তত্ত্ব সম্পর্কের সমগ্রের ধারণাকে ধারণ ও বহন করতে না পারে। অর্থাৎ একটি বিষয়ের সঙ্গে বা ঘটনার সঙ্গে আরেকটি বিষয়ের সম্পর্কে ধরা বিবেচনা, জরুরি বিবেচনা করেছেন টমস। এখানে তার মতো করেই মানব মার্ক্সবাদকে কাজে লাগিয়েছেন এবং মানব বিমার্ক্সীয়করণের মুখে জোরে সোরেই বলা দরকার যে মানব কখনই মার্ক্সবাদকে পরিত্যাগ করতে বলেননি, বরঞ্চ মানব মার্ক্সবাদকে কাজে লাগাতে বলেছেন, তাকে সম্প্রসার করতে। মানব সেই বিখ্যাত উক্তিকে তাহলে আবারও স্মরণ করা যাক। উদ্ধৃতির শুরু, Marxism needs to be slightly stretched every time we are confronted with the colonial power. প্রস্তাবনা 3, সম্পর্কের ওই সমগ্রের ধারণাকে কাজে লাগিয়ে লড়াকু জ্ঞানতত্ত্বের স্বার্থে মানব জগৎ, জীবন ও প্রকৃতি সম্পর্কিত রাজনৈতিক জ্ঞান আহরণের উপর জোর দিয়েছে। যে কারণে এই পুঁজিবাদের তাবৎ লজিককে, ম্যাক্রোলজিক এবং মাইক্রোলজিককে খতিয়ে দেখতে বলছে। অর্থাৎ এইসব লজিক আমাদের জীবনের প্রাথমিক চর্চা ও অনুশীলনকে কিভাবে প্রভাবিত করেছে তা খতিয়ে দেখতে বলছে। প্রস্তাবনা 4, একইভাবে মানব পুঁজিবাদের সঙ্গে উপনিবেশবাদ ও বর্ণবাদের সম্পর্ককেও খতিয়ে দেখতে বলছেন। মানব কাজগুলো আসলেই তো বলে দিচ্ছে যে পুঁজিবাদ উপনিবেশবাদী এবং উপনিবেশবাদ পুঁজিবাদ। অন্যদিকে বর্ণবাদ উপনিবেশবাদী এবং উপনিবেশবাদ বর্ণবাদ। এই চলমান ডায়ালেকটিককে ওই লড়াকু জ্ঞান তত্ত্বে একমাত্র না হলেও একটি বিশেষ ভিত্তি হিসেবে মানব চিন্তিত হচ্ছে। প্রস্তাবনা 5, লেনিনের এক ধরনের অনুসারী হিসেবে মানব অবশ্যই সাম্রাজ্যবাদের আলোচনাকে পুঁজিবাদের আলোচনা ব্যতি রেখে শুধু অপর্যাপ্তই নয়, প্রতিক্রিয়াশীল মনে করছেন। উত্তর ঔপনিবেশিক তত্ত্বের একটা বড় জায়গা জুড়ে এই ধরনের কম্প্রিহেনসিভ আলোচনার অভাব দেখা গেছে। প্রস্তাবনা 6, মানব জানাচ্ছেন যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের স্বার্থে এবং উপনিবেশিকীকরণের স্বার্থে ভাষা ও সংস্কৃতির প্রশ্নকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এও জানাচ্ছেন এমনকি গ্রামশির কিছুটা সুর ধরে ধর্মের প্রশ্নকেও গুরুত্ব দিতে হবে। তবে ভাষা, সংস্কৃতি এবং ধর্মের প্রশ্ন ওই রাজনৈতিক অর্থনীতিকে বাদ দিয়ে বিবেচনা করলে ভাষা, ধর্ম এবং রাজনীতি একই সঙ্গে কিংবা আলাদা আলাদা ভাবে বিভিন্ন কায়দায় বিরাজনীতিকৃত হতে পারে। প্রস্তাবনা 7, উপনিবেশবাদ মানব মতে ওভার ডিটারমেন্ট, যে কথাটা আমি আগেই বলেছি। অর্থাৎ উপনিবেশবাদ কোনো সহজ সরল বিষয় নয়, তা বিভিন্নভাবে বিভিন্ন কনফিগারেশনে কাজ করে এবং বিভিন্ন ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানব মতে উপনিবেশবাদ নিজেই বিবিধ সম্পর্কের এক সমন্বয়, যাকে সমূলে উৎপাদন করার আরেক নাম উপনিবেশিকীকরণ বা ডিকমিউনিজেশন, যা আসলে একটি গভীর অর্থে সন্ত্রাসী প্রক্রিয়া। এই সন্ত্রাস অবশ্যই ঔপনিবেশিক সন্ত্রাস নয়, বরঞ্চ এমন এক প্রকার সন্ত্রাস যা দেহ ও মনের, ভূমি ও ভাষার সার্বিক নব্বীর। প্রস্তাবনা 8, একটু সন্ত্রাসের যে একটা কথা না বলে পারছি না। সন্ত্রাসের আলোচনায় আমরা দেখি যে ঘুরে ফিরে আজকাল আসছে ওয়াল্টার বেঞ্জামিন, কিন্তু সেখানেও কিন্তু খানিকটা অনুভূতি সন্ত্রাস নিয়ে বক্তব্য, কিতাব তত্ত্ব কোন ধরনের সন্ত্রাসের কথা বলছে। এই সন্ত্রাসের সাথে বুর্জোয়া সন্ত্রাসের, প্রাকৃতিক সন্ত্রাসের, অর্গানিক ভায়োলেন্স সেই সন্ত্রাসের বা যাকে বলছে সিম্বলিক ভায়োলেন্স সেই সন্ত্রাসের পার্থক্য কি, সম্পর্ক কি, এগুলো নিয়ে তো আলোচনা হতে পারে। কিন্তু শোনো, এখানেও একজন উপেক্ষিত তাত্ত্বিক হিসেবে, সন্ত্রাসের তাত্ত্বিক হিসেবে তাহলে পাচ্ছি যে ওয়াল্টার বেঞ্জামিন উপস্থিত আছে। কিন্তু ওয়াল্টার বেঞ্জামিনের সঙ্গে মানব সম্পর্ক সেই সঙ্গে দেখতে পারি। মানবকে আমি আসলে একজন সন্ত্রাসের গুরুত্বপূর্ণ তাত্ত্বিক হিসেবে পেয়ে যাওয়া। আরো বলি যে স্ল্যাবার শিশুকের সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম, সম্প্রতি মানে খুব সম্প্রতি নাম, তিনি প্রচুর লেখেন, সম্প্রতি প্রকাশিত বইয়ের নাম হচ্ছে